অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে অক্ষয় হোক, চিরস্থায়ী হোক, যা কিছু শুভ আছে পরিপূর্ণ হয়ে উঠুক সুখে স্বচ্ছন্দে সবার জীবন, আর মুছে যাক জীবন থেকে সমস্ত কালিমা। তো এই আশা করেই কিন্তু আজকের এই ব্লগটা শুরু করছি। তো এটাও কিন্তু একটা ট্রাভেল ব্লগ, তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঁচরাপাড়ায় রানীর রাসমণির ঘাট। তো দেখো, আজকে আমরা প্রথম পালপাড়া থেকে ট্রেনে উঠে গেছি। ট্রেনে আজকে এত ভিড় ছিল যে ভালো করে বাকি ক্লিপগুলো নেওয়া হয়নি। আর ট্রেন থেকে আমরা কিন্তু নেমে গেছি কাঁচরাপাড়া স্টেশন। সেখান থেকে অটো করে চলে এসেছিলাম বাগমোড়, আর বাগমোড় থেকে আবার কিন্তু টোটো করে আমরা চলে যাচ্ছি রানী রাসমণি ঘাটে। তবে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু কাঁচরাপাড়া বা হালিশহর স্টেশন নেমে কিন্তু অটো বা টোটো বুক করে আসতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি নেবে। তো দেখো, আমরা যাই হোক পৌঁছে গেলাম রানী রাসমণি। টোটো কিন্তু আমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছে, আর এই জায়গাটা হচ্ছে রানী রাসমণির ঘাট বা মন্দির সংলগ্ন এরিয়া। তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে না, এটা দেখলে চোখ আর মন কিন্তু জুড়িয়ে যায়। তো চলো আগে তোমাদেরকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর এখানকার যে মন্দির আছে তার প্রাচীন ইতিহাসও তোমাদের সাথে খানিকটা শেয়ার করছি। তো প্রথম এখানে এসে দেখছি এই যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা থেকে আর চারিদিকে সবুজ গ্রিনারি দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। আর এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য না, যেখানে যাজ মনে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্য। দেখো, অশ্বত্থের ছায়া, তার নিচে নদীর ঘাটের কাছে নৌকো, দেখে মনে হচ্ছে সেই কোন ছোটোবেলায় পড়া কোন কবিতার রাজ্যে বোধহয় চলে এসেছি। এই যেন একটা আলাদাই জগৎ, আলাদাই একটা অনুভূতি। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে রানী রাসমণির যে অন্নকূট উৎসবটা হয়, এখানে কিন্তু সেই উৎসবটা হয়। এই দেখো, এই জায়গাটাতে কদিন আগেই হয়তো উৎসবটা এখানে হয়ে গেছে। আর ওই দেখো দূরে, ওখানে কিন্তু একটা ইট ভাটা রয়েছে। এই এখন তো ধরো সামার সিজন চলছে, এই সামার সিজনে এই বিকেলের দিকটা এখানে এলে কিন্তু বেশ আলাদাই একটা ফিলিং আসে। আর ওই যে দূরে যেখানে ধরো ক্লাব বা মন্দিরগুলো যে পুজো হয়, সেই মূর্তিগুলো পুজোর পর ওখানে রেখে গেছে। আর এখানে একটা দেখলাম বড় একটা স্টিমার কিন্তু তৈরির কাজ এখানে চলছে। আর ওটার কাছে আর যায়নি, দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হালিশহরের এই রানী রাসমণির ঘাটের যে মন্দিরটা আসল, সেটা কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের মন্দির আদলে গড়া হয়েছে। আর এখানে হচ্ছে মা কালীর পুজো হয়, মায়ের ভবতারিণী রূপের কিন্তু পুজো এখানে হয়। আর যেহেতু এখানে শক্তির আরাধনা হয়, শিব মন্দির তো এখানে থাকবেই। এছাড়া কিন্তু এখানে রয়েছে নবনির্মিত রাম মন্দির। তো সব কটা মন্দিরেরই কিন্তু তোমাদেরকে দর্শন করাবো, আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটায় আমার সাথে থেকো। তো এক এক করে তোমাদের কিন্তু আমি সব মন্দিরগুলোকে দেখাচ্ছি। চলো, এই যে রানী রাসমণির ঘাট আর যে মন্দির, এটা নিয়ে যেমন ইতিহাস আছে, তেমন কিন্তু এর কিছু অলৌকিক কাহিনীও কিন্তু এই মন্দিরের সঙ্গে জড়িত আছে। তো বলা হয় যে রানী রাসমণি যিনি ছিলেন, তিনি কিন্তু এই ঘাটে স্নান করতে আসতেন যখন তিনি খুব বালিকা ছিলেন। মাত্র 11 বছর বয়সে কিন্তু তার বিবাহ হয়ে যায়, আর তার বিয়ে হয় এক জমিদার পরিবারে। জানবাজারের কলকাতার এক বড় জমিদারের সাথে তার বিয়ে হয়। মাত্র 11 বছর বয়সে বিয়ে হয়েছিল রানীর। ভাবা যায়, যে বয়সে স্কুল যাওয়ার বয়স, খেলাধুলা করার বয়স, সেই বয়সে কিন্তু রানীর বিয়ে হয়ে গিয়েছিল। আসলে আমাদের সমাজে না তখন চাইল্ড ম্যারেজটা প্রচলিত ছিল। তো কিছু কিছু যে কাস্টম, কিছু কিছু রুলস, সেগুলো হয়তো এখন বিলুপ্ত হয়ে গেছে, হয়তো ভালোই হয়েছে। এগুলো কিন্তু নিষ্ঠুর প্রথা, এগুলো বোধহয় বন্ধ হওয়াই উচিত। আর খুব ভালো হয়েছে যে এগুলো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার তোমাদেরকে কিন্তু এই রানীর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো রানী দেখো, বিয়ের পর তিনি কলকাতাতেই থাকেন, আর তার স্বামীর কিন্তু কিছু বছর পর মৃত্যু হয়ে যায়। তো স্বামীর মৃত্যুর পর কিন্তু তিনি জমিদারির সমস্ত দায়িত্ব পালন করেন অত্যন্ত দক্ষতার সাথে। তিনি কিন্তু বিভিন্ন রকম জনহিতকর কাজও করেছিলেন। এই যে যেমন তিনি এই যে
স্নানগারের জন্য কলকাতার না বাবুঘাটটা কিন্তু তিনিই নির্মাণ করে দিয়েছিলেন। তীর্থযাত্রীদের জন্য তিনি কিন্তু সুবর্ণরেখা থেকে পুরী পর্যন্ত সড়ক পথ নির্মাণ করেছিলেন। তিনি যেমন একাধারে ছিলেন দয়াময়ী ও তেজস্বিনী, দুইই ছিলেন। ইংরেজ সরকারের সাথেও কিন্তু তিনি কখনো আপোষ করেননি এবং ইংরেজ সরকারের সাথে কিন্তু তার অনেক বিরোধের কথা শোনা যায়। এটাও শোনা যায় যে ইংরেজরা না জেলেদের মাছ ধরার উপর কিন্তু জলকর বসিয়েছিলেন। তখনকার দিনে 10,000 টাকা দিয়ে কিন্তু রানী সেই জলকর বন্ধ করেছিলেন এবং সেই সাথে কিন্তু তিনি ইংরেজদের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিলেন। আর সেই সময় যাতায়াত ব্যবস্থায় অসুবিধা হওয়ার জন্য ইংরেজরা কিন্তু জলকর তুলে নিতে বাধ্য হয় এবং সেই সাথে কিন্তু 10,000 টাকাও ফেরত দেওয়া হয় রানীকে। এখানে কিন্তু মায়ের ভবতারিণী রূপের পুজো হয় মন্দিরে, আর অনেকটা বেলুড় মঠের আদলেই কিন্তু জায়গাটা তৈরি করা হয়েছে। তবে এই যে মন্দির যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা কিন্তু রানীর জীবনকালে, মানে রানী বেঁচে থাকতে কিন্তু তৈরি হয়নি। এটা শোনা যায় এটা কিন্তু তৈরি হয়েছে রানীর মৃত্যুর বহু বছর পর এবং তার কিন্তু একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে। রানী রাসমণির স্বামীর অবর্তমানে তার জমিদারি কঠোর হাতে সামলেছিলেন। তার সন্তানদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করতে করতে একদিন রানীর হঠাৎ মনে হয়েছিল তার এই যে বাপের বাড়ির ভিটে হালি শহর, এখানে তিনি আসবেন। তাই সেই মতো তিনি কিছু লোক আগে থেকে পাঠিয়ে সব বন্দোবস্ত করে তিনি কিন্তু এখানে আসেন। এখানে এসে তিনি তার অনেক পুরনো গ্রামের লোকজনের সাথে কথা বলেন। তারপর তার হঠাৎ মনে হলো যে এখানকার জন্য তিনি কি করবেন। তাই তিনি ঠিক করলেন তিনি এখানে একটা মন্দির নির্মাণ করবেন। কিন্তু ভাবলেই তো আর করা যায় না, মন্দির নির্মাণের জন্য চাই বেশ খানিকটা জমি। তো তৎকালীন এখানকার যে জমিদার ছিলেন, রানী তার সাথে কথা বললেন এবং তিনি রাজিও হয়েছিলেন জমি দান করার জন্য। কিন্তু তারপর হঠাৎ কি হলো, তিনি আর জমি দান করতে চাইলেন না। তো রানী মনে অনেকটা দুঃখ নিয়ে কিন্তু কলকাতায় ফিরে গেল। তাকে এরকমও কথা শুনতে হলো যে তিনি যেহেতু শূদ্র, তাই শূদ্র যদি কোনো মন্দির করে সেখানে কোনো সেবায়েত হিসাবে তিনি কাউকে রাখতে পারবেন না, কোনো মন্দির বানাতে পারে না। তাই এই পৈতৃক ভিটেতে যে মন্দির বানানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, এই স্বপ্ন কিন্তু তার অধরাই রয়ে গেল। শেষকালে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু 1855 সালে এই রানী দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু স্থাপন করেন। কিন্তু তার যে স্বপ্নটা ছিল পৈতৃক ভিটেতে তার মন্দির করার, সেই স্বপ্ন কিন্তু তার গেল। এই স্বপ্ন কিন্তু তার আর পূরণ হলো না। অবশেষে রানী কিন্তু 1861 সালে মারা গেলেন আর মন্দির কিন্তু হলো না। তাহলে এবার প্রশ্ন হলো, এই যে মন্দির যেটা রানী রাসমণি নামে পরিচিত, রানী রাসমণির ঘাট, রানী রাসমণির মন্দির, এই মন্দির তাহলে হলো কিভাবে? এটার পিছনে কিন্তু এক অলৌকিক কাহিনী আছে। বলা হয় রানীর মৃত্যুর প্রায় 100 বছর পর তার এই যে গ্রাম, মানে তার এই যে পৈতৃক যে ভিটে, এখানকার গ্রামের 3 জন সম্ভ্রান্ত লোককে মা নাকি স্বপ্নাদেশ দেখিয়েছিলেন, কাউকে জমি দান করতে, কাউকে মূর্তি গড়ার, তো কাউকে মন্দির করার। তো 3 জন আদেশ পান। তারপর কোনো একটা গ্রামের কোনো অনুষ্ঠানে সবাই যখন এক হয়ে খাওয়া দাওয়া আনন্দে মেতেছিলেন, তখন ওই কথায় কথায় আর কি সবাই তার স্বপ্নের কথা বলেন। তখন সবাই বুঝতে পারেন যে মা কি চাইছেন। তো সেই মতো কিন্তু মায়ের আদেশেই 1974 সালে গড়ে ওঠে মায়ের মন্দির নির্মিত হয়। আর এইখানকার মন্দিরেও কিন্তু মায়ের ভবতারিণী রূপেরই পুজো হয়। এখানে ফটো নেওয়া বারণ ছিল, তাই কিন্তু আমি দূর থেকে এটুকু ক্লিক করেছি। তো ভাবা যায় যে রানী এত জনহিতকর কাজ করেছেন, মানুষের জন্য এত কিছু করেছেন, শুধুমাত্র শূদ্র হওয়ার কারণে তিনি তার পিতৃভিটেতে মন্দির স্থাপন করতে পারেননি। তার স্বপ্ন অধরা নিয়েই কিন্তু তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এই যে বৈষম্য, ডিসক্রিমিনেশন, সত্যি কথা বলতে এটা খুবই খারাপ জিনিস। তো আমি একদম মন থেকে চাই এই মায়ের এই মন্দিরের সামনে দাঁড়িয়ে যেন এই ডিসক্রিমিনেশন, বৈষম্য, একদিন ভেদাভেদ যা আছে সব যেন একদিন দূর হয়ে যায়। আর এখানে না একটা আশ্রম আছে, আশ্রমটা হচ্ছে রানী রাসমণি আশ্রম। এখানে আবাসিকরা অনেকে থাকে। আর এখানে না দূরে একটা বেড়াল তার কয়েকটা ছানা নিয়ে বসেছিল। তো এখানে কোনো আমি কাউকে দেখিনি, তো তার কারোর পারমিশন ছাড়া কোথাও যাওয়া উচিত নয়, তো ওইখানটাতেই ছিল আর কি। আর এখানে এই মন্দিরে যদি কাউকে প্রসাদ নিতে হয় তাহলে কিন্তু এই যে নাম্বারগুলো রয়েছে তোমরা যোগাযোগ করে নিও, আগের দিন কথা বলতে হবে।
আর পরের দিন এসে কিন্তু অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে, তবেই কিন্তু এখানকার প্রসাদ পাওয়া যাবে। এই দেখো এখানে ডিটেলসটা দেওয়াও আছে, তোমরা চাইলে কিন্তু ফোনটা পজ করে কিন্তু একবার দেখতে পারো, সরি ভিডিওটা। আর মন্দিরটা কিন্তু অসাধারণ। তো চলো এবার বাকি মন্দিরগুলো, তো এবার চলো এখানকার বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার সাথে কিন্তু আমার ছোটো মাসি রয়েছে, তো পুরো ভিডিওতে তো মাসিকে দেখানোই হয়নি। তো এই ক্ষেত্রে যে স্নানের ঘাট, এখানে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া অনেকেই কিন্তু এখানে স্নান করতে আসছে, স্নানের ঘাটে কিন্তু অনেকটাই ভিড় ছিল, আর অনেকে জলও পড়তে আসছে আজকে পবিত্র দিনে। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, এখানে কিন্তু পুজো হচ্ছে, আর মন্দিরের সামনে অনেক দরিদ্র মানুষ বসে আছে। তো যারা স্নান সেরে আসছেন এখানে এসে কিন্তু দরিদ্র মানুষদের তারা পয়সা বা চাল ডাল এখানে কিন্তু দান করে যাচ্ছেন। তো আমরা আজকে কিন্তু এখানে পুজো করার জন্য আসিনি, তো আমরা মেনলি এসেছিলাম এখানকার মন্দিরটা দর্শন করার জন্য। এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরের ভেতরে কিন্তু রাম মন্দিরও রয়েছে, আবার কিন্তু শিব ঠাকুরের যে শিবলিঙ্গ আর কি সেটাও কিন্তু এখানে রয়েছে। আর এই মন্দিরটা কিন্তু একদম নতুন নির্মিত হয়েছে। আর এই দেখো এখানে কিন্তু আলাদা করে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কিন্তু ব্যবস্থা রয়েছে। এই একটা মন্দিরের মধ্যেই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা রয়েছে। এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা বাইরের দিকটা। এবার মন্দিরের ভেতরের দিকটা চলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরের ভেতরে একজন পুরোহিত রয়েছে, তার পারমিশনেই কিন্তু আমি এখানকার ভিডিওটা বানিয়েছি। তো প্রথমেই হচ্ছে বজরংবলীর একটা মূর্তি রয়েছে, দেখো কি সুন্দর। আমি একটু দূর থেকেই ভিডিওটা বানিয়েছি। আর অক্ষয় তৃতীয়া এখানে কিন্তু পুজো হয়ে গেছে। দেখো এখানে কিন্তু রয়েছে রাম মন্দির, এটা মানে রাম সীতা লক্ষণের একটা মানে ছোট ছোট মূর্তিগুলো, খুব বড় নয়। এখানে কিন্তু পুজো অলরেডি হয়ে গেছে। আর আমরা একটু বিকেলের দিকে এসেছিলাম, পুজোগুলো আগেই হয়ে গেছে। এরপর ভিড়টা আবার সন্ধ্যের দিকটা হয়, তো সন্ধ্যের আগেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর এই যে বড় মন্দিরটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ঘর মানে রুম করা রয়েছে ছোট ছোট, সেখানে কিন্তু আলাদা আলাদা মূর্তি স্থাপন করে কিন্তু তার পুজো করা হয়। আর এখানে যে পুরোহিত বসে আছেন উনি কিন্তু কপালে তিলক এঁকে দিচ্ছেন, আর প্রসাদও কিন্তু দিচ্ছেন। আর এখানে রয়েছে একটা শ্বেত পাথরের একটা শিবলিঙ্গ। আর দেখো এখানে কিন্তু একটা ঘন্টাও রয়েছে। তো আমার হাইট কম হওয়ার জন্য আমি কোনো মন্দিরে গেলে কিন্তু ঘন্টা বাজাতে আমার বেশ অসুবিধে হয়। যাই হোক, এই দেখো শ্বেত পাথরের এই দেখো শিবলিঙ্গ, তার মাথার উপর কিন্তু ঘরটা রয়েছে, এখান থেকে কিন্তু সারাক্ষণই জল পড়ছে। আর এখানে দেখো অনেকগুলো ছোট ছোট এরকম কাচের ছোট ছোট খোপ করা রয়েছে। আর এখানে কিন্তু অনেক কিছু মানে অনেক কটা ভগবানের কিন্তু মূর্তি রয়েছে, রামকৃষ্ণের মূর্তি রয়েছে, সারদা দেবীর মূর্তি রয়েছে, কিন্তু কাজটা না একটু অস্বচ্ছ বলে কিন্তু ক্যামেরায় ভালো করে ক্যাপচার করা যায়নি। আর এই দেখো শিবলিঙ্গেরও কিন্তু পুজো হয়ে গেছে এখানে। আর এখানে আর একটা মন্দির রয়েছে, আসলে এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসের মন্দির। এই দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসের ছবিও দেখছি পিছনে রয়েছে, তো এটা দেখেই আমরা অনুমান করলাম এটা হয়তো রামকৃষ্ণ পরমহংসের মন্দির হবে। তো এই কটা মন্দির কিন্তু দেখতে পেলাম। সব মিলিয়ে আমাদের এই অক্ষয় তৃতীয়ার সন্ধেটা কিন্তু খুব সুন্দর কেটেছে। রাসমণির ঘাটের অনেক নাম শুনেছিলাম, আর এখানে এসে সত্যি কথা বলতে এত ভালো লেগেছে না, কি বলবো, মানে চোখটা একদম পুরো জুড়িয়ে গেল। মনে হয় যেন একদম গ্রাম বাংলার মানে এক প্রকৃতিটা যেরকম হয় আর কি, যেরকম বইতে পড়েছি ঠিক যেন সেরকম নিজের চোখে আজকে দেখতে পেলাম। সত্যি অসাধারণ একটা অনুভূতি হলো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি, এই যে ঘাটে যে নৌকোগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে এসে গঙ্গাবক্ষে ভ্রমণও করতে পারো, তবে একটুখানি দর কষাকষি করে নিতে হবে। হঠাৎই কানে এলো এই আওয়াজটা, তো তারপর দেখলাম সারিবদ্ধভাবে মানে এক দল মানুষ, তার মধ্যে একদম ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই রয়েছে, তারা কিন্তু সবাই একদম সারিবদ্ধভাবে ঘাটের দিকে যাচ্ছে জল ভরতে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, হতে পারে কোনো মন্দিরের পুজো বা কোনো অনুষ্ঠান ঠাকুরের, হয়তো সেই কারণে তারা জল ভরতে যাচ্ছে। তো দেখে এত ভালো লাগলো। তো আমরা আর ঘাটের ওই সাইডটায় আর যাইনি, যেহেতু আমাদের বাড়ি আসার তাড়া ছিল। তারপর আমরা কিন্তু চলে গেলাম টোটো স্ট্যান্ডে। মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখানে টোটো স্ট্যান্ডে পেয়ে যাবে টোটো, যেখানেই যেতে চাও। আর আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।